হেই গাইস, ওয়েলকাম টু স্পোর্টস বাইটস চ্যানেল। তো আজকের আমরা আবার আসবো বলেছিলাম 8টার সময় স্যারের সাথে লাইভ। তো স্যারের সাথে লাইভ চলে এসেছেন। তো তাপস ভট্টাচার্য স্যারের নাম। তো উনি শিবশঙ্কর পাল একাডেমির এখন বর্তমানে হেড কোচ। তো স্যার, স্পোর্টস বাইট চ্যানেলে আপনাকে স্বাগত। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আমি কিছুক্ষণ ওয়েট করে যাব স্যারকে কোশ্চেন করার আগে, যে কিছুজন মানুষ দেখুক, তো তারপর আমি স্টার্ট করবো লাইভটা আমাদের। তো প্রথম যে প্রশ্ন আপনার কাছে আমরা রাখবো, যে আপনি তো একটা প্লেয়ারের পর্যায়ে আমরা পড়ে আসছি, প্রথমে আপনি এখন কোচ একটা। তো কোচের যে আপনাদের প্লেয়ার ট্রেনিং করতে আমাদের নিজেদেরও ফিটনেস রাখতে হয়, সেই জায়গায় এই লকডাউনের সময় নিজেদের কি করে ফিট রাখছেন, এবং আপনি যে প্লেয়ারদের ট্রেনিং করান তাদের কি করে টিপস দিচ্ছেন যে ফিট রাখা, এইটা যদি আমাদের বলেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে নিজেকে ফিট রাখতে গিয়ে আমাদের একাডেমির যারা ফিজিক্যাল ট্রেনার আছে তারা বিভিন্ন রকমের ওই আমাদের যে গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপে ওরা ফিজিক্যাল ট্রেনিং দেখাচ্ছে এবং সেই অনুযায়ী আমাকেও করতে হচ্ছে। যেরকম ছাত্রদেরও আমরা অনলাইন ক্লাস করাচ্ছি বিভিন্ন গ্রুপে, আমরা সেইভাবে ওদের করতে বলছি যাতে ওরা এই সময় একেবারে বসে আছে যাতে ওরা ফিট থাকে। এবং যখন আমরা আবার একাডেমি স্টার্ট করব তখন বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই স্টার্ট করব, তখন যাতে ওরা আনফিট না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমরা ব্যবস্থা করেছি যে আমাদের ট্রেনারদের দিয়ে বিভিন্ন রকমের ট্রেনিং করাচ্ছি অনলাইন, এইভাবে ব্যবস্থা করা আছে। আচ্ছা, ধরুন যে একটা লকডাউনটা একদিন না একদিন শেষ হবে, তারপর যে প্রত্যেক প্লেয়ারকে একটা ম্যাচ ফিটনেস বা এই ফিটনেস যাতে তারা হারিয়ে না যায় কোনোভাবে। আচ্ছা, এবার তো কোচিং জীবন থেকে প্লেয়ার জীবনে আসি। তো প্লেয়ার যে কেরিয়ারটা আপনার শুরু হয়েছিল কত বছর থেকে শুরু হয়েছিল, এবং প্রথম কোথ থেকে শুরু করে? আমার যখন আমি ক্লাস নাইনে পড়ি, দ্যাট মিনস 78। আচ্ছা আচ্ছা 78-79 তখন থেকে আমার খেলা শুরু, এবং ইউথ বল খেলা ধরি ওই 78-79-এ। তারপরে আমি কলকাতা ময়দানে ফার্স্ট ডিভিশন খেলি 80-81। আচ্ছা এই হচ্ছে। আচ্ছা, আপনার মাদার ক্লাব হিসেবে কাকে ধরি, যদি বলি আমরা কাকে ধরি? সেটা কলকাতায় না এখানে যদি ধরি, এখানে যদি মাদার ক্লাব হিসেবে ধরেন তাহলে সেটা আমাদের নন্দন মিলন নীতি, যেটা আমার ফার্স্ট ক্লাব। আমি ওইখানেই ফার্স্ট গেছিলাম এবং আমাকে একজন নিয়ে গেছিলো ওখানকার প্লেয়ার। আচ্ছা সে আমার এখানে পাড়ায় খেলা থেকে নিয়ে গেছিলো এবং ওখানে গিয়ে আমি প্রথম বছরেই আমি ওদের ডিভিশন থেকে চান্স পাই। আচ্ছা। আর তারপরে তো আমি রাজপুর ক্লাবে খেলেছি। ওখান থেকে আমি বহু বছর বাদে রাজপুর ক্লাবে এসেছিলাম এবং রাজপুর ক্লাবেও আমি দীর্ঘদিন প্লেয়ার হিসেবে ছিলাম, তারপরে প্লেয়ার কাম কোচ, লাস্ট অফ অল কোচ হিসেবে বহু কাজ। তাহলে একটা কথা জিজ্ঞেস করি, এই যে আপনি বললেন মাদার ক্লাব, ছোটবেলায় যখন ওই ক্লাবে প্রথম খেলতে গেছিলেন, তারপর থেকে যখন বড় ক্লাবে খেলা, সেই ক্লাব থেকে কিছু কি সাহায্য পেয়েছিলেন ছোটবেলায়? অবশ্যই। আমি মাদার ক্লাব যে ক্লাবে ফার্স্ট খেলি সেখান থেকে সাহায্য বলতে তখন আমার কোনো কিছুই ছিল না। আমার জুতো, বুট, খেলার বুট ক্লাব থেকে দিয়েছিল। তারপরে যখন যা দরকার পড়তো ক্লাব থেকে দিত। ক্লাবকে বললে ক্লাবের যিনি দায়িত্বে ছিলেন তিনি আমাদের ব্যবস্থা করবেন। এইটুকুই। এখানকার ক্লাবগুলো তখন সেরকম আর্থিক সচেতন ছিল না, সেই লিমিটেড সম্পত্তির মধ্যে যতটা পেরেছে করেছে। তো পারিবারিক সাপোর্টটা কি তখন পেয়েছিলেন খেলার সঙ্গে সঙ্গে? পারিবারিক সাপোর্ট ছাড়া কিছু হয় না। পারিবারিক সাপোর্ট আমার ভীষণভাবে ছিল, বিশেষ করে আমার মা। আচ্ছা, খেলা পাগল ছিল মা। আমার মনে আছে যখন আমি খেলছি, এদিকে সবে শুরু করেছি, তখন ভালো খেলছি, আমার যিনি গুরু শ্রদ্ধেয় কমল ভট্টাচার্য, স্বর্গীয় কমল ভট্টাচার্য মহাশয়, ওনার কাছে মা নিয়ে গেলেন। আমাদের এখানেই উনি ভাড়া থাকতেন, ওনার কাছে নিয়ে গেলেন। গিয়ে বললেন আমার ছেলে খেলে, আপনি একটু দেখুন। উনি আমাকে হাত ধরে এডিয়ান্সে দুঃখীরাম মেমোরিয়াল কোচিং ক্যাম্পে নিজে ভর্তি করেছিলেন, উইদাউট কস্ট, উইদাউট ফিজ। আমি প্র্যাকটিস করতাম, উনি আমার হাত ধরে নিয়ে গেছিলেন। আচ্ছা। উনি আমার
মানে উনিও বলতে পারেন যে পরিবারের একটা প্রায় অংশ আপনাকে তো একদম একদম। এবং আমার পরিবারের দিক থেকে সাপোর্ট বলতে আমার মা ভীষণ সাপোর্ট করতেন, বাবাও এ হতেন না, বাবাও ভীষণ সাপোর্ট করতেন। এবং বাবা বলেছিলেন যে কোনো অসুখ ফসুখ মানার দরকার নেই, পইতে হয়েছে, এত সাপোর্ট করতেন। পইতে হওয়ার পর চামড়া জুতো ফুতো করতে নেই, আমাদের একটা গোড়ামি ছিল, বা মাংস খেতে নেই, বলে যে তুই সব খাবি, লাঞ্চ ফাঞ্চ তুই খাবি, মাংস খাবি, আমি তোর হয়ে পারব না। মানে এতটা সাপোর্ট, আচ্ছা আচ্ছা। পরিবারের সাপোর্ট ছাড়া হয় না। আচ্ছা, পড়াশোনার পাশে চালিয়ে যেতে এটা কোথাও কি অসুবিধা হতো? অসুবিধা হতো, স্কুল করা যেত না, স্কুলে বলা থাকতো। স্কুলে আমার হেডমাস্টার মহাশয় সাপোর্ট করেছেন, এবং গেম টিচার যারা ছিলেন, যিনি ছিলেন, উনি প্রচুর সাপোর্ট করেছেন। উনি বলেছিলেন, উনি আমি যেহেতু তখন কলকাতায় খেলছি, কলকাতায় করছি, তখন আমাকে বলেছিলেন যে আমি এখন ক্লাস করতে পারবো না, যখন সুযোগ পাবো ক্লাস করবো, সেইভাবে যেন আমার মানে এটা খুবই একটা ভালো দিক যে পুরো support। স্কুলগুলো একটা প্রত্যেকের সাপোর্টে সাপোজ স্কুল টিমের হয়েও খেলতাম, স্কুল টিমের হয়ে খেলতাম, স্কুলের ফার্স্ট ফুটবল খেলতাম ক্লাস 7-8 থেকে। ফুটবল তখন গোলকিপার ছিলাম, তারপরে আমার ক্রিকেটে কনভার্ট হলাম, ক্রিকেটে স্কুল টিমের হয়ে খেলেছি। আচ্ছা, তুমি তো ইউনিভার্সিটি লেভেল খেলেছো, তো একটা ইউনিভার্সিটি লেভেলটা খেলা একটা প্লেয়ারের জীবনে কতটা ইম্পর্টেন্ট বলে তুমি মনে করো? ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের সময় ক্যালকাটা ইউনিভার্সিটি হয়ে রিপ্রেজেন্ট করা, বা যে কোনো ইউনিভার্সিটি ব্লু হওয়া, এটা একটা বিরাট ব্যাপার ছিল। আমাদের কাছে ইউনিভার্সিটি খেলা একটা ড্রিম ছিল তখন, ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং যখন আমরা খেলছি অল ইন্ডিয়া ইউনিভার্সিটি যে টুর্নামেন্ট হতো, রহিন্দান বাড়িয়া টুর্নামেন্ট, সেটা বোর্ডের ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে খেলা মানে বিরাট ব্যাপার। আমরা খেলেছি, আমরা দুবার, আমি 3বার পর পর ইউনিভার্সিটি ব্লু, এবং রহিন্দান বাড়িয়া টুর্নামেন্টও আমি খেলেছি। মানে এখন বর্তমানেও সেটা খুব গুরুত্বপূর্ণ, সেখান থেকে ভীষণ অনেক গুরুত্বপূর্ণ। প্লেয়ার উঠে আসছে। ইউনিভার্সিটি লেভেল থেকে প্রচুর প্লেয়ার উঠে আসে, যেটা হয় বলি আমাদের সঙ্গে ইউনিভার্সিটি লেভেলে আমাদের ওই ওই সময় সঞ্জয় মাঞ্জরেকারের নাম শুনে না? সঞ্জয় মাঞ্জরেকার, তারপরে বান্টু সিং, তারপরে অনেক অনেক আচ্ছা, আচ্ছা। ভালো ভালো প্লেয়ার যারা উঠে এসছে এই ইউনিভার্সিটি লেভেলে, খুব ভালো খেলে ওইখান থেকে উঠে এসছে। মানে ইউনিভার্সিটি লেভেলটাকে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা মানে এখন দিতে হচ্ছে। নিশ্চয়ই। তো এবার তোমার একটু কোচিং কেরিয়ার দিকে ফিরে যায়, তো কোচিং কেরিয়ারটা কিভাবে স্টার্ট করলে যদি আমাদের বলো? কোচিং ক্যারিয়ারটা স্টার্ট করলাম, আমার অ্যাকচুয়ালি হাঁটু দুটো পা অপারেশন হলো। তো কি খেলতে গিয়ে চোট হ্যাঁ, খেয়েছো? খেলতে গিয়ে চোট হওয়ার পর আমার একটা ভেরিকোজ ভেনের একটা সমস্যা হয়, আচ্ছা যার জন্যে সেইটা আমার অপারেশন হলো। দুটো পায়ের এই হাঁটুর তলা থেকে দুটো পায়েরই অপারেশন হচ্ছে। তারপরে আস্তে আস্তে পায়ের স্ট্রেংথ কমতে লাগলো, তারপরেও চালিয়ে গেছি, আমি এক্সারসাইজ করে করে চালিয়ে গেছি দীর্ঘদিন। আমি ধরো 78-79 সাল থেকে ক্রিকেট খেলা শুরু করেছি। ডিভিশন কলকাতায় ফার্স্ট ডিভিশন খেলেছি 80-81 সাল থেকে 2000-2001। বা তুমি ক্যাপ্টেনও ছিল তখন 20 বছরের বেশি আমি ক্রিকেট খেলেছি ফার্স্ট ডিভিশনে, এবং কোনো ম্যাচ আমি ড্রপ হইনি আর পর্যন্ত। আর কোনোদিন সেকেন্ড ডিভিশনও খেলি, প্রথম থেকে ফার্স্ট ডিভিশন টিম খেলেছি, এবং সম্মানের সঙ্গে খেলেছি। হ্যাঁ, আমি ক্যাপ্টেনও ছিলাম লাস্ট, যখন তখন নদিয়ায় ছিলাম দীর্ঘদিন, মানে প্রায় দু বছর ক্যাপ্টেন্সি করেছি। তো মানে এইটাই কি পায়ের চোটটাই কি কারণ যেটা খেলোয়াড় জীবন থেকে কোচিং জীবনে মানে পায়ের convert হলো? চোটটা ওয়ান অফ দ্য কারণ আমার সেই রিফ্লেক্সটা আস্তে আস্তে কমে আসছিল, বুঝতে পারলাম। এবারে আমি আস্তে আস্তে কোচিংয়ের দিকে কনভার্ট করেছি। মানে কলকাতা ময়দানের যে ক্রিকেট, সেইটাতে থাকতে গেলে তখনকার দিনে চূড়ান্ত ফিট থাকতে হবে। আচ্ছা আচ্ছা সেই অবস্থায় আমার আমার আমি দেখলাম যে ওই জায়গায় আমি আর নেই, আচ্ছা তখন আমাকে সরে আসতেই হবে। একটা টাইম তো আছে, ওই টাইম সরে আসতে হবে। আমি সরে এসেছিলাম, এবং তখন কোচিংয়ে বেশি মন দিয়েছিলাম। এদিকে কোচ কাম প্লেয়ার, এদিকে যে ক্রিকেট হতো, সেটা অনেকটা স্ট্যান্ডার্ড আমাদের সময় কিন্তু কলকাতার সঙ্গে অনেক ফারাক ছিল। এখন যেরকম কলকাতা ময়দানের ক্রিকেট এবং এখানকার ক্রিকেট ডিফারেন্সটা কিন্তু খুব বেশি নেই। আমি এখনও বলছি, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের যে খেলা হয় সেইটার সঙ্গে কলকাতা লেভেলের খেলার ডিফারেন্স আছে, স্টিল না, বাট ডিফারেন্সটা অনেক কমেছে। আগে কলকাতার মাঠের যে ক্রিকেট হতো, কলকাতার যে লিগ হতো সিএবি লিগ, সেটার সঙ্গে ডিফারেন্সটা অনেকটা যায়।
এখন কিন্তু সেই গ্যাপটা অনেকটা কম। কারণ কি, এখন ম্যাক্সিমাম ছেলে কলকাতায় যারা খেলে, ভালো ভালো খেলে, এখানকার ক্লাবগুলো তাদের এনে খেলা করার চেষ্টা করে। এটা একটা খুব ভালো দিক, মানে ভালো দিক, এবং তাদের Youth খেলা player রা দেখে একসঙ্গে ইউথ খেলবে। প্লেয়ারগুলো অনেক ইন্সপায়ার্ড হয় ওদের খেলা দেখে, ওদের সঙ্গে খেলে। যেরকম আইপিএল, আইপিএল বাইরের প্লেয়ার বা আইএসএল ফুটবলে ঘুরিয়ে যায়, সমস্ত ওটা কিছুই কিন্তু এর জন্য বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগ গুলো যেগুলো টাকা দিচ্ছে এবং প্লেয়ারদের। ঠিক তাই। তো কোচিং ক্যারিয়ারের দিকেই আসি, যে বলছি তুমি কি সমস্ত এজ গ্রুপকেই কোচিং করাও, নাকি নির্দিষ্ট তুমি কোনো বেছে নিয়েছো যে তুমি ইউথ ডেভেলপমেন্টের দিকেই যাবে বা এরকম কিছু? দেখো, প্রথম দিকে আমার যেটা হতো, আমি একদম ছোট বাচ্চা চাইতাম। প্রথম যখন কোচিংয়ে আসি, আচ্ছা। তখন যখন একটু দাঁড়িয়ে গেল কোচিং ক্যাম্প, যে ক্যাম্পে শুরু করেছিলাম রাত্রি কোচিং ক্যাম্পে, সেখানে আস্তে আস্তে সব ছেলেই দেখতো, তখন সব ছেলেকেই দেখতে হতো। যখন কোচের সংখ্যাও বাড়লো, তখন আমি চেষ্টা করতাম ছোটদের দিকটা দেখার। তার কারণ কি, ওইখান থেকে গড়ে ওঠে। ওইখানে যদি আমি একটা ছেলেকে ভুল শেখাই, তাহলে কিন্তু সেটাই বসে যাবে, ওর সেই বেসিকটাই নষ্ট হয়ে যাবে। আমি চেষ্টা করতাম ওটাকে কারেক্ট করার। ঠিক আছে। এখন যেটা হয়েছে, এখন আমাকে সমস্তটা দেখতে, ছোট, যারা আপকামিং বা যারা সিনিয়র, আচ্ছা। প্রত্যেকেই দেখতে হয় নজর রাখতে হয়। মানে এটা খুবই একটা, মানে তোমার কি মনে হয় এটা খুবই টাফ কি জিনিসটা? খুব চ্যালেঞ্জিং জব। এই যে কোচিং জবটা, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। এটা তুমি সিরিয়াসলি যদি নাও, তোমার যেরকম ভালো লাগবে সেরকম মানে তোমাকে খাটতেও হবে, প্রচুর খাটতে হবে। এতে তুমি যদি ভাবো যে আমি এই তো কোচিং করবো, বসে বসে চেয়ারে বসে কোচিং, ওটা কোনো কোচিংই না। আমাকে প্লেয়ারদের সঙ্গে খাটতে হবে, একটা জিনিস ভুল করছে তাকে আমাকে দেখিয়ে দিতে হবে যে এটা তোমার ভুল হচ্ছে, এই জায়গাটা ভুল হচ্ছে, আমাকে ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিতে হবে। তার মানে আমাকে যদি ডেমনস্ট্রেট করতে হয়, আমাকেও কিন্তু ফিট থাকতে হবে এখনো। যার জন্য আমি বাড়িতে, আমি বলছিলাম প্রথমেই যে আমাকে ফিটনেসটা চালিয়ে যেতে হচ্ছে। প্লেয়ারদের সঙ্গে একসঙ্গে খাপ খাইয়ে চলার জন্য। ঠিক তাই। তো তোমার কথা দিয়ে ধরে তুমি বলছিলে প্রথমে তুমি ফুটবল খেলতে, মানে ফুটবলের একটা নেশা, যে বাঙালিদের এটা তো মহা প্রধান খেলা বাঙালি। তো এই ফুটবল থেকে হুট করে ক্রিকেটটাকে চয়েস করলে কেন? ক্রিকেটটাকে চয়েস করলাম, ফুটবল খেলতে খেলতে আমাদের ব্যাপারটা, আমি আগে কনভার্ট হইনি। ফুটবল খেলতাম, ফুটবলের সিজনে ফুটবল খেলতাম, ক্রিকেটের সিজনে পাড়ায় ক্যাম্পিং বলে খেলতাম। পাড়ায় খেলা দেখে আমাদেরই একজন, আমার এক বন্ধু, মানে সিনিয়র দাদা আর কি, সে আমার খেলা দেখে বললো, বাহ তুই তো দারুণ খেলিস, তুই চল আমার সঙ্গে চল, এই নন্দনে প্র্যাকটিস করাবো, আমরা করি, চল। তো ও আমাকে নিয়ে গেল। এইবারে যে ওই যে লাল বলে খেলার নেশাটা ধরালো, ওইটাতে আমার আমার তখন মনে হলো না, আমি এইদিকে যদি যাই। এবং ওখানে যে সিনিয়র প্লেয়ারটা ছিল, যেমন শিবেশ চ্যাটার্জি বলে একজন ছিলেন, উনি আমার হাত ধরে ফার্স্ট নিয়ে গেছিলেন, ফার্স্ট ডিভিশন ক্লাবে শুরু করা উনি হচ্ছেন সুদিন চ্যাটার্জি, যিনি রেফারি খেলাতেন, মারা গেছেন। ওনার ভাই শিবেশ চ্যাটার্জি দারুণ প্লেয়ার ছিলেন, উনি ফার্স্ট ডিভিশন খেলতেন তখন। রাজেন্দা যিনি ছিলেন নাকি নন্দনে, ওনার ভাই প্রণব ভট্টাচার্য। উনি এদের দেখে দেখে খেলা শিখেছি। ইনিশিয়াল খেলা শেখাটা আমার এদের দেখে, মানে কারো থেকে মানে ওই শেখাচ্ছে শেখাচ্ছে ওরা দেখে, ওনারা কিরকম ব্যাট করেন ওই দেখে দেখে কারণ তোমার সময় তো এক বছরের মধ্যে আমি কিন্তু দারুণ খেলতে শুরু করলাম। এবং যখন যেটা ভুল হচ্ছে, ওনারা খুব সুন্দর গাইড করতেন। এইবারে আমি কমল ভট্টাচার্যের আন্ডারে এলাম, উনি আমাকে নিয়ে গিয়ে, এবং ওখানে অনেক ছিলেন, সনদ স্যার, সনদ মিত্র, উনি খুব সহ্যতাই এখন রেলের কোচ ছিলেন। এবং রমাকান্ত আকসেকারের বিশেষ বন্ধু, রমাকান্ত আকসেকারের সঙ্গে একসঙ্গে কোচিং করিয়েছি। উনি আমাদের কোচ ছিলেন, আমাকে ভালোবাসতেন। অশোক মুস্তাফি সাহেব, যিনি সৌরভের ছোটোবেলাকার কোচ, উনি এখন হসপিটালে বেড রিডেন, ভীষণ ভালোবাসতেন। মানে ইভেন আমাকে খেলা দেখে, আমার প্রথম দিন দুটিরাম মেমোরিয়াল কোচিং ক্যাম্পে আমার ব্যাটিং দেখে উনি বলেছিলেন যে তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি রোজ কমলার সঙ্গে চলে আসবে। পরের দিন গিয়ে দেখলাম ওনার সেই ছোটোবেলাকার খেলার যে সাদা গেঞ্জি, সেই গেঞ্জি আমাকে গিফট করবে। এটা একটা কি বলবো, দারুণ ম্যাচিং। এবং আমার উদ্যমটাও বাড়িয়ে আমি যেদিন গেছিলাম, আমার তখন কিচ্ছু নেই, না আছে প্যাড, না আছে ব্যাট, না আছে গ্লাভ, না আছে গার্ড, ইভেন গার্ড পর্যন্ত নেই, পার্সোনাল কিচ্ছু নেই। তখন একটা ছেলেকে কমলদা বলে, এই তোর জিনিসগুলোকে দেখি, দেখি কিরম খেলে।
সেদিনে এত সুন্দর খেলেছিলাম, মানে ওখানে বলা বলি শুরু হয়ে গেছিল। তারপর থেকেই আমার ঘুরে দাঁড়ানো তুকিরাম মেমোরিয়াল কোচিং ক্যাম্প, ঠিক আছে। তারপর বিভিন্ন কোচের আন্ডারে এসেছি, ওনারা এ করেছে। না আপনার সময় তো আর ইউটিউব ছিল না যে কারোকে না। দেখ। তার আন্ডারে মানে তিনি আমাদের কোনো হলে আমি এখনো, ও আমার চেয়ে অনেক ছোট, আমার ভাইয়ের মতন, কিন্তু শিক্ষার কোনো শেষ নেই। আচ্ছা ওই শিবশঙ্কর পাল ম্যাকো যাকে বলি, হ্যাঁ। ও আমার ভাইয়ের মতন, ওর কাছেও আমি এখনো শিখি। মানে ও এটা কি হবে বল ম্যাকো, আমি এখনো জিজ্ঞেস করি, আমাকে এখনো শিখতে হয়, শেখার কোনো শেষ নেই। মানে ছোটদের কাছ থেকে শেখে যা, বড়দের কাছ থেকে সেটাই যায়। তো তুমি এখন বর্তমানে অফিস করছো, তো তুমি এখন বর্তমানে হরিনাবিত খেলাও, আবার তোমার যে একাডেমি আছে তুমি সেখানেরও হেড কোচ। তো অফিস করে এই দুটোকে কি করে মেনটেন করছো? এটা খুব টাফ ব্যাপার আমার পক্ষে। আমি এই বয়সে কোনো রেস্ট পাই না এখন অব্দি। শনিবার রোববার, রোববার একটা দিন তো রেস্ট পাইলো কি আমার, সেটাও নেই। সানডে আমার দুবেলা কোচিং। আমার মেন যে কোচিং ক্যাম্প যে শিবশঙ্কর পাল একাডেমি বাঘাযতীন তরুণ সংঘ পরিচালিত, ওদের ওখানে আমি ভোর 6টা থেকে দুপুর 1টা 2টো অবধি ওখানে থাকি। তারপরে বাড়িতে এসে খেয়েই আবার চলে যাই সানডে। স্যাটারডে আমাদের ছুটি নেই অফিসে। স্যাটারডে সকালবেলা ওখানে কোচিং করি, বেশি টাইম পাই না, 2 ঘন্টার মতো করে আমি চলে যাই অফিস। আচ্ছা অফিসে 1টা অবধি থেকে ওখান থেকে আবার চলে এসে বাড়িতে থাকতে একটা 2 দিন এইভাবে চালাই। আর রাত্রিবেলা আমাদের ওখানে নাইটে প্র্যাকটিসের ব্যবস্থা আছে শিবশঙ্কর পাল একাডেমিতে। ওখানে ওই ফেরার সময় ঘুরে আসি, সপ্তাহে আরও 2-3 দিন প্র্যাকটিস হয়, ওখানে আমি রাত্রি প্র্যাকটিস করি। মানে এইরকম একাডেমি আমাদের খুবই গুরুত্বপূর্ণ আর কি। এখন এখন এইরকম একটা এত ভালো ইনফ্রাস্ট্রাকচার বলুন বা এইরকম একটা একাডেমি যেগুলো রাত্রির বেলা খেলানো যায়, তো খুবই আমাদের ছেলেদের পক্ষে খুবই ভালো। মানে একদিন যদি তুমি আমাদের একাডেমিতে যাও হ্যাঁ। তাহলে বুঝতে পারবে যে কি ইনফ্রাস্ট্রাকচার। আমাদের ঝড়ে একটু ক্ষতি হয়ে গেছে, সেটা এখন রিপেয়ারিং হচ্ছে। এখন এই লকডাউন প্র্যাকটিসও বন্ধ, এই সময় রিপেয়ার করার সুবিধা হবে। বাট যা ইনফ্রাস্ট্রাকচার আমাদের ওখানকার, এটা হচ্ছে ক্রিকেট একাডেমি। ওখানে কোচিং পড়াতেও ভালো লাগে, মানে কোচিং পড়াতেও ভালো লাগে কারণ পূর্ণ সাপোর্ট ক্লাবের আছে। প্লাস শিবশঙ্কর পাল নিজে একজন ইন্ডিয়া প্লেয়ার, উনি সমস্ত কিছু মানে কোনটা কী সময় কোন সময় কী লাগবে সেগুলো উনি সব বোঝেন, আচ্ছা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করেন। আচ্ছা, আপনি তো এখন একটা ক্রিকেট কোচ এবং একটা একাডেমির হেড কোচ এবং অনেক জায়গায় কোচিং করিয়েছেন। তো আপনাকে একটা জিজ্ঞেস করি, মানে অনেকেই এখানে আছে যারা মানে উঠতি প্লেয়ার হয়তো দেখছেনও, তারা হয়তো তাদের জন্য আপনার কাছে একটা কোশ্চেন করবো। আমরা যেটা দেখি যে প্রত্যেক প্লেয়ারেরই একটা আলাদা ব্যাটিং ধরার স্টান্ট থাকে, যে কেউ একটা পাটা ছোট করে দাঁড়াবে, সে কেউ একটা মানে পাটা একটু মানে গ্যাপ করে রাখছে। এটা কেন? এটা প্রত্যেক প্লেয়ারের স্টান্ট আলাদা কেন? এটা কেন? একদম একদম ঠিক বলেছো। এটা একটা বেসিক জিনিস আছে, সেই বেসিকটা আমরা শেখাই। বেসিকটা কীরকম না, যেটা হওয়া উচিত, তোমার কাঁধ যতটা চওড়া ততটা পায়ের গ্যাপ হবে, সেরকম গ্যাপ করে দাঁড়াতে হবে। এবারে হাঁটু বেশি ভাঙা যাবে না, আবার একদম সোজা হয়ে দাঁড়ানো যাবে না, সামান্য হাঁটু ভাঙতে হবে। এগুলো যেগুলো বেসিক আমরা শেখাই বাচ্চাদের। আচ্ছা, ওই জন্য আমি বলছিলাম বাচ্চাদের দিয়ে শুরু করি, ঠিক আছে। এবারে ঘটনা হচ্ছে যখন তারা বড় হয়, বিভিন্ন কোচের আন্ডারে যায়, বিভিন্ন প্লেয়ারের খেলা দেখে, যারা মাথায় রাখে যে কোনটা ভালো সেইটা তারা নেয়। বাট একটা প্লেয়ারের খেলা দেখলো, বিরাট কোহলি এত বড় পাওয়ার করে দাঁড়াচ্ছে বা স্টাম্পের বাইরে ওরকমভাবে দাঁড়াচ্ছে, সেইটাকে নকল করতে চায়। তবে আমার মতে এইসব নকল না করে তার অরিজিনাল জিনিসটা করা উচিত। এখনকার ছেলেদের মধ্যে নকল এটা বেশি। আমি তোমার বলছি, যে কোনো বিরাট কোহলি কেন করে না, ওই ফরম্যাটের ক্রিকেটে, ওই লেভেলের ক্রিকেটে তাকে বিভিন্ন ফরম্যাট অনুযায়ী তার স্টান্স চেঞ্জ করতে হয়। টি-20 খেলার সময় আলাদা স্টান্স করে, টেস্ট খেলার সময় আলাদা স্টান্স করে, বা ওয়ানডে খেলার সময় আলাদা, মানে তাদের ফরম্যাট অনুযায়ী বা পিচের চরিত্র অনুযায়ী তারা কিন্তু মডিফাই করে। তারা ওই জন্যে এই জায়গায় গেছে। আর আমি সেই জায়গায় না গিয়ে যদি তাকে নকল করতে চাই এখন, সেটা কিন্তু খারাপ। আমি এখনকার ছেলেদের বলবো, কোচেরা যা বলে সেটা মেনে চলার চেষ্টা করো। কোচেরা তোমাদের ক্ষতি করবে না,
কোনটা ভালো তোমরা বুঝতে পারবে। কোচেরা আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে আমরা যেটা দাঁড়াতে বলছি তার পিছনে সায়েন্সটা কোথায় সেটাও তাকে বুঝিয়ে দিই। কেন ওইভাবে দাঁড়াতে হবে, তার সায়েন্সটা কোথায়, যে তার বডি ব্যালেন্সটা ঠিক থাকবে। তুমি যদি পা এত বড় করো, বিরাট কোহলির বডি ব্যালেন্সটা সেইটা, পায়ের মুভমেন্ট হবে না। তুমি যদি পা জোড়া করে দাঁড়াও তুমি ব্যালেন্স পাবে না। তাহলে এমন একটা দাঁড়াতে হবে, তো আমার সায়েন্সটা তো বোঝাতে হবে। এই সায়েন্সটা বোঝাতে হবে। আমার আমার উপদেশ হচ্ছে এখনকার ছেলেদের প্রতি যে তোমরা স্যার যেটা বলছে সেটা করার চেষ্টা করো, কাউকে নকল করো। আগে যখন খেলা শিখছো আগে প্রপার জিনিসটা শেখার চেষ্টা করো। অর্থাৎ বিরাট কোহলি ওই স্ট্যান্ডে মানে কমফোর্টেবল তাই সে দাঁড়িয়ে। এক্স্যাক্ট তুমি যে স্ট্যান্ডে কমফোর্টেবল তুমি সেই স্ট্যান্ডে যাবে, এটাই মেন বক্তব্য। তো আমি জানি এবং অনেকেই জানে যে আপনি সাউথ থেকে প্রচুর প্লেয়ার তুলেছেন, অনেক প্লেয়ার তুলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে আরেকটা প্রশ্ন করবো যে পরবর্তীকালে সাউথের প্লেয়ারদের নিয়ে তোমার ভাবনা কি? সাউথের প্লেয়ারদের নিয়ে ভাবনা বলতে আমার আমার মোটোটা হচ্ছে যে আমি এখান থেকে যত পারি প্লেয়ার তোলার চেষ্টা করি। মানে ছেলেগুলো কলকাতা মাঠে যাক, তারা বেটার খেলুক, এবং আমার আমার উদ্দেশ্য হচ্ছে তারা বেঙ্গল খেলুক, বেঙ্গল থেকে ভালো খেলে তারা ইন্ডিয়া খেলুক, এরকম লেভেলে যাক। তাহলেই আমার কোচিংয়ের অ্যাচিভমেন্ট, তাই তো? আমি এরকম প্রচুর ছেলে তুলেছি এবং আমার যা আছে, আমি আমি এখন যে প্ল্যাটফর্মে আছি আর কি, সেইখানে আমার যা ধারণা এখান থেকে আগামী 2-3 বছরের মধ্যে অনেক ভালো ভালো প্লেয়ার। তো একটু কমেন্টটা পড়ে নিচ্ছি। সৌরভ দাস কমেন্ট করেছে, তোমারই ছাত্র হয়তো, হ্যাঁ। বাবুদা তোমার লাইভের অপেক্ষায় ছিলাম, খুব ভালো লাগছে। ও খুব ভালো ছেলে, এই একটা ছেলে আমার ছাত্র। রাজপুরে থাকতেও ছিল, হরিজনকে যাওয়ার পর হরিজনকেও গেছে আমার সঙ্গে, ভীষণ ভালো ছিল। এখন চাকরি পেয়ে খেলা থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু এখানে এলেই আমাকে বলে বাবুদা একটু প্র্যাকটিস করি। মানে খেলা বলতে পারছে না আর আমাকে চাপতে পারছে না, এরকম। তো অরিজিৎ বোসও কমেন্ট করছে, তাপস খুব ভালো লাগছে। ইনি ইনি আমাদের অফিসের আচ্ছা আচ্ছা আচ্ছা। সব। তো এবার তুমি বললে যে এই কারণে তোমার তো যে একাডেমি আছে বা একটা এজে, ওই এজে যদি ডেভেলপ তুমি না করাতে পারো তাহলে কিন্তু সেই ছেলেটা দাঁড়িয়ে যাবে, সেই ছেলেটা আর উঠবে না। তাকে ডেভেলপ করাতে গেলে তার পিছনে লেগে থাকতে হবে যে তুই কী ভুল করছিস সেটাকে ঠিক কর, আমাকে তাকে কারেক্ট করাতে হবে, তাকে প্রচুর প্র্যাকটিস করাতে হবে। যে ছেলেটা কম আছে আমার কাছে, আমার কোচিংয়ে আমার নীতিটা হচ্ছে আমার কাছে এই ছেলেটাও ছেলে, এই ছেলেটাও ছেলে, সে ভালো খেলুক সে ভালো খেলুক খারাপ খেলুক, যে খারাপ খেলে তাকে আমি বেশি নজর দিয়ে আমি তার জায়গায় আনার চেষ্টা করি। আমার মোটোটা হচ্ছে যে প্রত্যেকটা ছেলেই কিন্তু আমার ছাত্র, সমানভাবে তাদের আমি সমান চোখে দেখার চেষ্টা করি, যাতে করে সে ইমপ্রুভ করে। এবং ইমপ্রুভ আমার এটা হচ্ছে ইউথটাকে ডেভেলপ করালে সে বিভিন্ন এজ গ্রুপে যে খেলা হয় এখন, সেই এজ গ্রুপের টিমে ঢুকে সেখানে পারফর্ম করবে, বললে সে বেঙ্গল টিম ট্রায়ালে ডাক পাবে। এই সমস্ত এইভাবে ধাপে ধাপে একটা প্লেয়ারকে তুলতে হবে। মানে ইউথ ডেভেলপমেন্টটা খুবই প্রয়োজন এবং ইউথ ডেভেলপমেন্টে জোরটা বেশি দেওয়া হয় এখনকার কোচিং আমার মনে হয়। তো এবার যেটা জিজ্ঞেস করি, এটা আগে আমি তুমি বললে যে তপন মেমোরিয়ালে তুমি 2 বছর থেকে 3 বার অনেকদিনই ক্যাপ্টেন ছিলে। তো এই যে ধরো একটা প্লেয়ার হিসেবে খেলা, একটা ক্যাপ্টেন হিসেবে খেলা, সেই এক্সপিরিয়েন্সটা যদি তুমি আমাদের সঙ্গে শেয়ার করো। একটা প্লেয়ার হিসেবে খেলা, ক্যাপ্টেন হিসেবে খেলা তফাৎ হচ্ছে। ক্যাপ্টেনশিপের একটা হেডেক থাকে, একটা টিমের ক্যাপ্টেন মানে আমাকে পুরো টিমটাকে পরিচালনা করতে, আমাকে যেরকম ধরো লিমিটেড ওভার খেলা বা ডিএজের খেলা, আমাকে ওই দিনের মধ্যে এত ওভার 85 ওভার আমাকে কমপ্লিট করতে হবে, আমাকে টাইম মেনটেন করতে হবে, কোন সময় কী ডিসিশন নিতে হবে, আমার ডিসিশন মেকিং। ক্যাপ্টেন্সির অনেক অনেক হেডেক থাকে এবং একটা কোয়ালিটি থাকে ক্যাপ্টেন্সি। ক্যাপ্টেন্সি করতে গেলে তোমার যে চিন্তা ভাবনাটা সেটা কিন্তু তোমাকে ডিসিশনটা ফার্মলি নিতে হবে, এবং এটা করতে গেলে তোমার খেলাটাকেও যেরকম তোমার পারফরমেন্সটাকেও ঠিকঠাক রাখতে হবে, টিম পরিচালনার ক্ষেত্রেও সেটা যেন কারেক্ট থাকে, এটা করতে হবে। আমার কিন্তু খুব ভালো লাগতো, এনজয় করতাম ক্যাপ্টেন্সি ব্যাপার। মানে এটা আমার মনে আছে এখানে, আমার মনে আছে একটা ম্যাচ বলি গল্পটা,
এখানে আমাদের এখানকারই ছেলে, তুমি হয়তো চিনবে, অজয় ঘোষ। অজয় ঘোষ এখন কোচিং ক্যাম্প করবে নন্দনে, তার নাম হচ্ছে ছকু দাদা। ও সে বছর তপন মেমোরিয়ালে ছিল, আমি ক্যাপ্টেন। ওকে একটা ম্যাচ আমি 27 ওভার টানা বল করেছি, মাঝে একবার হয়তো রেস্ট দিয়েছি, টানা বল করেছিলাম। এও ছিল একটা বড় টিমের এগেন্সটে 5 উইকেট, তখন স্পোর্টিং ইন্ডিয়ান বড় টিম, আর এগেন্সটে 5 উইকেট। সে বছর প্রচুর উইকেট নিয়েছিল, ঠিক আছে। আমি জানতাম যে ওকে আনলে আমার রানও চেক হবে, আমি উইকেটে পাবো, আমি ওকে নিগড়ে নিয়েছি, ঠিক আছে। এই যে ডিসিশনটা, এটা আমাকে নিতে হবে। তোমার উইকেটের চরিত্র অনুযায়ী, তোমার পিচের যা চরিত্র সেই অনুযায়ী, আমার যে পিচের জোরে বলার কাজ হবে, আমাকে সেখানে স্পিনার আনতে হবে, ঠিক আছে। এই সমস্ত ডিসিশনগুলো এগুলো আমি এনজয় করি। আর এমনি তো বলতে গেলে ক্যাপ্টেনটা একটা খুবই সম্মানের জিনিস, এটাও সম্মান। এবার তোমার তোমার টেনশনও থাকে তাতে, হ্যাঁ। তুমি যদি খারাপ করো তোমাকে দুটো তিনটা কথাও শুনতে হয়। হতে পারে, বা তোমাকে জবাব দিয়ে করতে পারে, হ্যাঁ, করতে হ্যাঁ। পারে। তো এই কোচিং এর দিক থেকে একটা কথা বলি, যে তুমি একটা যে একাডেমির হেড কোচ, তো সেই একাডেমি মানে প্রত্যেক একাডেমির কথাই বলে, তুমি বলে তোমার একাডেমিতে পরিকাঠামো মানে খুবই ভালো, তো প্রত্যেক একাডেমিতে পরিকাঠামো কতটা প্রয়োজন এখনকার দিনে? ভীষণভাবে প্রয়োজন। আমাদের এখানে, আমাদের এখানকার যে কোচিং ক্যাম্পগুলো এই সাউথের দিকে এখনও সেইভাবে পরিকাঠামো গড়ে ওঠেনি, তবে আগের চেয়ে অনেক ইম্প্রুভ, এটুকু বলতে পারি। যেরকম রাজপুর কোচিং ক্যাম্প, আমি থাকতেই তখনই বলেছিলাম যে তোমরা মোরাম করো। এই যে বর্ষাকালে প্র্যাকটিস করা যায় না, বৃষ্টি হলে তোমার কাদায় একদম ভরে যায়, ওখানে প্র্যাকটিস হয় না। কিন্তু এখন দেখবে বৃষ্টি, আমি চলে আসার পর ওরা মোরাম করেছে, যার জন্য বৃষ্টি হয়ে গেল, তারপরে আবার প্র্যাকটিস শুরু হয়ে গেল। এই যে এগুলো ছোটো ছোটো জিনিস, এগুলো কিন্তু ভীষণ দরকার। এগুলোকেই বড় পরিকাঠামো। নেট, একটা ক্রিকেট প্র্যাকটিস করতে নেটটা কোচের দায়িত্ব কি, আগে দেখে নেবে যে নেটের কোনো জায়গায় অসুবিধা আছে কিনা, কোনো জায়গায় ফুটো আছে কিনা, কোনো ছেলে নেটের ধারে যাচ্ছে কিনা যখন বোলিং করছে, কেউ তার লেগে যেতে পারে। এগুলো কিন্তু তোমার কোচ হিসেবে কিন্তু এগুলো দায়িত্ব রাখতে হবে, এগুলো কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। তার কারণ কি, একটা ছেলে যদি ইনজিওর্ড হয়, সে আর কোনোদিন মাঠে দিতে আসবে না। ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে। এবার এই পরিকাঠামোটা যে কথায় আসি, এই পরিকাঠামোটা ভীষণভাবে দরকার। একটা কোচিং ক্যাম্প আমি খুলে দিতে পারি, কিন্তু আমার যদি পরিকাঠামো না থাকে, আমার সেখান থেকে প্লেয়ার তোলা ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না। এখানে ক্লাবের একটা বড় সাপোর্ট দরকার, বড় সাপোর্ট দরকার। না, ক্লাবের একটা সাপোর্টের ফলে সেই পরিকাঠামোর মাধ্যমে একটা প্লেয়ার তৈরি করতে পারে। ঠিক তাই। আজকে যখন আমি এই সাউথের কথাই আসছি, এই হরিনাবি কোচিং ক্যাম্পে আমি কোচিং পড়াই। হরিনাবি কোচিং ক্যাম্পে কিচ্ছু ছিল না, একদম শত ছিদ্র নেট, দুটো নেট, কিচ্ছু ছিল না। কমপ্লিট পরে আর এটা করানো হলো, কিন্তু সেখানে নেটের অভাব। বলে 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 হরিনাবি ক্লাবকে বলে এখন 50,000 টাকা খরচা করে নেট করিয়েছে, জোর দিয়ে। এত সুন্দর নেট, এই রাজকৃষ্ণপুর তলাটা এত বড় নেট নেই, এত ভালো নেট করা হয়েছে, ভালো করে স্ট্রাকচার বানিয়ে করা হয়েছে। তো এটা তো আস্তে আস্তে করতে হবে। আমার হরিনাবি মাঠে একটা অসুবিধা হচ্ছে, এখানে মাঠটা ক্লাবের নয়, মাঠটা হচ্ছে হরিনাবি স্কুলের। এবার যা কিছু করতে হয় স্কুলের পারমিশন হয়, ঠিক আছে? তার মধ্যেও যেটুকু করেছে হরিনাবি ক্লাব বলবো অনেক। তো তুমি যেটা এবার যে কোশ্চেনটা মানে আসি আর কি, যেটা মানে তুমি তো এখন একটা কোচ, তুমি এটা ভালো বলতে পারবে, যে আমরা কিছু বছর দেখছি যে ঋদ্ধিমান সাহা ধরো, তো তারপর মোহাম্মদ শামি বাংলা থেকে মানে ইন্ডিয়ার হয়ে খুবই ভালো খেলছে, কিন্তু আরো এমন এটাও দেখছি যে আগে অনেক মানে অনেকেই খেলতো বাংলার হয়ে, যে ইন্ডিয়া খেলেছে, কিন্তু বর্তমানে দেখছি যে কিছুটা যেন বাংলা থেকে প্লেয়ার ইন্ডিয়ায় মানে চান্স পাচ্ছে না, ইন্ডিয়া টিমের হয়ে খেলার সুযোগ পাচ্ছে না। এইটা কেন, কোথায় গিয়ে খামখিয়া থেকে যাচ্ছে? এটা দেখো, আমি তোমার বলছি, চান্স পাচ্ছে না একেবারে বলাটা ভুল। যেরকম ধরো ঈশান পোরেল ছেলেটা বোলিং করছে, দারুণ বোলিং করছে, এবং ও ইন্ডিয়ায় খেলছে, এবং ও কিন্তু একটা লাইন লাইটে আছে, ঠিক আছে। ব্যাটিংয়ের দিকে প্রচুর ব্যাটসম্যান উঠে আসছে। আমাদের দেখো এখানে এবারে বেঙ্গল টিম ফাইনাল খেলেছে,
যে ছেলেটা অনুষ্ঠুপ মজুমদার বলে একটা ছেলে, অপূর্ব ব্যাটিং করেছে, অপূর্ব। তোমরা জানো অনুষ্ঠুপ কিরকম খেলেছে। হ্যাঁ অবশ্যই। এরকম আমি বলছি, হ্যাঁ, হ্যাঁ। এত রান করেছে, অনুষ্ঠুপের দিকে নজর দেওয়া উচিত, নিশ্চয়ই দেবে নির্বাচকরা, আশা করি এরপরে নিশ্চয়ই ওদের দিকে নজর দেবে। ভালো খেললে তার রেজাল্ট আগে যেরকম হতো, ভালো খেললে তার দিকে চোখ অনেক সময় এখন কিন্তু সিলেক্টররা ভালো খেললে তার দিকে নজর দেয়, কি বেঙ্গল লেভেলে, কি ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল, প্রত্যেকটাই মানে ভালো খেললে তোমার ভালো খেললে তোমার হবে। চান্স তোমার হবে। আর এখন যেটা ম্যাক্সিমাম জায়গায়, সেটা প্রশ্ন করবে কিনা যায় না, আমি আগেই বলে দিই যে এখনকার ক্রিকেটটা হচ্ছে চরম ফিটনেসের দরকার। ফিটনেস লেভেলটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে মানে আগেকার দিনের ক্রিকেট আর এখনকার দিনের ক্রিকেটে কিন্তু অনেক তফাৎ করে দিয়েছে ফিটনেস লেভেল। এখন বিভিন্ন এতে দেখবে, যেমন বেঙ্গল টিমে সব জায়গায়, বেঙ্গল কেন, ইন্ডিয়া, বেঙ্গল, যে কোনো স্টেট লেভেলে ক্রিকেট, জুনিয়র লেভেল বলো, সিনিয়র লেভেল বলো, ইও টেস্ট করে। ইয়ো টেস্ট, হ্যাঁ। এই ইও টেস্টে পাস না করলে তোমার চান্স দেবে। এই ইও টেস্টটা কিন্তু মানে টাফ, ওটায় পাস করা যায়। তার মানে সেই জায়গায় তোমাকে ফিটনেসটা নিয়ে যেতে হবে। তাহলে এই কোশ্চেনটাও তাহলে তোমাকে করে দিতে, তোমাদের সময় আর এখনকার সময় কতটা পার্থক্য দেখছো? এই ক্রিকেটের হ্যাঁ, যদি আমি বিচারে না হ্যাঁ, ফিটনেসের বিচারে, পরিকাঠামো বলি বা ফিটনেসের কথাই বলি, পরিকাঠামো যদি বলো, আগেকার দিনে যা পরিকাঠামো ছিল তার চেয়ে এখন পরিকাঠামো বিভিন্ন কোচিং ক্যাম্পে বলো অনেক অনেক বেড়েছে, অনেক গুণ বেড়েছে পরিকাঠামো। যদি তুমি কোয়ালিটির দিক থেকে দেখো, কোয়ালিটি প্লেয়ার আমাদের সময়ও ছিল, এবং আমি বলবো আমাদের সময় বিভিন্ন যে বোলিং কোয়ালিটি বলো, ব্যাটিং কোয়ালিটি বলো, এগুলো কিন্তু অনেক বেশি ছিল, ভালো ছিল। এখন যে নেই তা না, এখন প্রচুর ট্যালেন্টেড ছেলে আছে, তারাও ভালো খেলছে। যেটা তফাৎ সেটা হচ্ছে আগেকার দিনে যে যে কোচিংয়ের ইনফ্রাস্ট্রাকচার ছিল, সেখানে ফিটনেসে কিন্তু এতটা জোর দেওয়া হয়। এখনকার দিনে যেটা দেওয়া হয়, এখনকার দিনে তুমি ফিটনেসটা সেই লেভেলে না গেলে, দূর থেকে একটা বল যাচ্ছে এমনভাবে গিয়ে ডাইভ দিয়ে ধরলো যেটা কল্পনাও করতে পারবে না। আগেকার দিনে এটা ভাবা যেত। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ডিফারেন্স করে দিয়েছে। করে দিলে ফিটনেস একটা বিরাট ডিফারেন্স। এখন ফিটনেস একটা বিরাট ডিফারেন্স, যার জন্য ইন্ডিয়ার পারফরমেন্সও হয়তো বিদেশে গিয়ে ইন্ডিয়ার পারফরমেন্স এত ভালো হয়েছে। বিরাট কোহলি নিজে যা ফিট, বিরাট কোহলি চায় তার মতন ফিট প্রত্যেকটা ছেলে, অবশ্যই অবশ্যই। যার জন্য আজকে এই জায়গা কিনতে গেছে। না, আগেকার দিনে অতটা ফিটনেসের ব্যাপারটা ছিল না। আচ্ছা, তোমাকে এবার একটা যেটা মেন একটা প্রশ্ন করি, যে তোমরা তো কোচ, তো অনেক সময় তোমরা দেখো যে অনেক প্লেয়ার স্ট্রাগল করছে, তো সেইভাবে সেই প্লেয়ারের পাশে থাকা তোমরা করার চেষ্টা করো? স্ট্রাগল করছে বলতে কিভাবে, মানে ধরো রান, কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রে কোনো ব্যাটসম্যান রান পাচ্ছে না, তোমরা দেখছো সেটা সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানে সে বাড়িতে বসে রাত্রিবেলা সারা রাত্রি ঘুমোচ্ছে না, এই ব্যাপার। দেখো, খেলা জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে। কোনো প্লেয়ারের একটা বাজে টাইম যেতে পারে, তখন তাকে মোটিভেট করাই হচ্ছে আমাদের কাজ। যে তাকে আমরা চেষ্টা করি, হয়তো ধরো একটা ব্যাটসম্যান, সে একটা অর্ডারে, সে ওপেনার, রান করতে পারছে না, দিনের পর দিন খেলিয়ে সে একদম মরস হয়ে গেছে। তাকে আমরা বিভিন্ন জায়গায় আগে সেট করার চেষ্টা করি, একটু ব্যাটিং অর্ডারে পেছিয়ে দিয়ে দেখি সেট করতে পারছি, তার পিছনে নেটে বেশি খাটতে হয়। তো কিচ্ছু হয়নি, তুই আবার তুই দারুণ, তোর মধ্যে কোয়ালিটি আছে, তুই রান করবি নেক্সট ম্যাচ। এইভাবে তাকে এনকারেজ করা, তাকে বেশি প্র্যাকটিস দেওয়া, এইসব করে তাকে, যেমন একটা বোলার বোলিং করছে, ভালো বোলিং, উইকেট পাচ্ছে, উইকেট হচ্ছে, উইকেটটা খানিকটা জানো তো কপালের ব্যাপার। ভালো বোলিং করছে কিন্তু উইকেট হচ্ছে না, আমরা তাকে বলি যে তুমি বোলিং করো, যে প্রত্যেকটা ক্লাবকে তার প্লেয়ারদের পেমেন্ট ক্লিয়ার করে দিতে হবে। এটা আমি বিবিধা দেখেও ছিলাম, এবং আমার কাছে পিডিএফটা আছে, যদি দর্শক বন্ধুরা চাই আমি দিতেও পারি। তো এই সময় আমি একটা কথা বলি, যে একটা প্লেয়ার সারা বছর পরিশ্রম করে যাতে তার ক্লাবে পারফরমেন্স করতে পারে, তো এই লকডাউনের সময় তারা যদি পেমেন্ট তারা ঠিকঠাক না পায়, যদি পরিবারটা তারা ঠিকঠাক না চালাতে পারে, তো এইটা তাদের খেলার দিকে তো একটা প্রভাব পড়ছে। এই ব্যাপারে তুমি যদি কিছু। অবশ্যই এখন ক্রিকেটটা হচ্ছে, এখন ক্রিকেট খেলাটাই হচ্ছে
পুরো প্রফেশনাল। আমি যেরকম ক্লাবে টাকা নিয়ে খেলবো বা যে কোনো জায়গায় আমি পেমেন্ট নিয়ে খেলবো, আমাকে কিন্তু সেটা ফিরিয়েও দিতে হবে পারফর্ম করে। তা আমি যখন আমার যে যে টাকা কন্ট্রাক্ট হয়, ক্লাবের কিন্তু উচিত এই টাকা কিন্তু মিটিয়ে দেয়। নাহলে সে পরের বছর তাকে ভাবতে হবে যে আমি কী করব, আমরা তো আগের বছরই টাকা আমি পাই। সুতরাং টাকা প্রতিটা ক্লাবের কিন্তু মিটিয়ে দেওয়া উচিত। আমরা যখন খেলতাম তখনও টাকা ছিল, হয়তো এত টাকা ছিল না, তখন আমাদেরও টাকা ছিল, আমরাও টাকা নিয়ে খেলতাম। কিন্তু টাকা যারা এটা অফিসিয়াল আছে তাদের এটা মিটিয়ে দেওয়া উচিত, বিশেষ করে এই লকডাউনের বাজারে। এই লকডাউনের বাজারে প্রতিটা আমি নাম করবো না, আমি নিজের চোখেই দেখা যে অনেকেই লকডাউনে অনেক বড় বড় প্লেয়ারই অন্য কি বলবো পেশা বেছে নিয়েছে বাধ্য হয়ে আর কি। বাধ্য হয়ে। স্বাভাবিক, এটা এটা লকডাউনে প্রতিটা প্লেয়ারের পাশে দাঁড়ানো। আমরা যেরকম করেছি বাঙালি তরুণ সংঘ থেকে বিভিন্ন ইয়েতে গান তহবিলে দেওয়া, আমরা এই হরিনামিতে যেটা করেছি বিভিন্ন আমাদের যে গরিব দুস্থ ছাত্ররা আছে তাদেরকে ডেকে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া, এই সমস্তগুলো মানে তাদের গার্জেনদের রাখতে হবে, এগুলো আমরা করেছি যতটা পারি পাশে দাঁড়ানো। তো আরেকটু কমেন্টটা পড়ে নি। অরিত্য চ্যাটার্জি কমেন্ট করছে, বাবুদা অনেক তোমাকে দেখে খুব ভালো লাগছে, অনেক ওয়ান অফ দ্য বেস্ট কোচ ইন কারেন্ট টাইমস, ভেরি গুড হিউম্যান বিং। লুথার খুব ভালোবাসে আমার, ভীষণ ভালোবাসে ও। লুথার লুথার আমার কাছে খেলা শেখেনি, আমি ক্রেডিট দেব লুথারকে। ও যেটা ইন্টারভিউতে দেখে বলেছে গোপালদা ওকে খুব ভালোবাসে, বাট লুথার আমার কোচিংয়ে ও ডিস্ট্রিক্ট খেলেছে, আমি তখন কোচ ছিলাম, সেই থেকে দেখেছি ছেলেটার মধ্যে বিরাট পরিশ্রম, দারুণ দারুণ খেলে। তো কোচের দিকে তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, তো তোমার ফেভারিট কোচ এবং কাকে রোল মডেল হিসেবে দেখো? ফেভারিট কোচ? হ্যাঁ, আগেকার দিনে না এখনকার? না, তুমি এই যে এখন একটা কাজ করছো, ধরো তুমি হয়তো কারুকে একটা দেখো যে এই কোচটা এরকম করলে আমিও যদি আমাদের মানে একাডেমিতে এই জিনিসটাই করাতে পারি তাহলে ছেলেদের ভালো হবে, এইরকম ক্ষেত্রে আমার এখনকার দিনের রোল মডেল কোচ হচ্ছে আমার যে আইকন কোচ আমাদের একাডেমির শিবশঙ্কর পাল। আমি ওকেই আমার আদর্শ বলে মানি। ঠিক আছে, আগেকার দিনে আমার যদি বলো তাহলে আমি যার কাছে খেলা শিখেছি আমার গুরু স্বর্গীয় শ্রী কমল ভট্টাচার্য মহাশয়, তিনি আমার রোল মডেল হিসেবে। ঠিক আছে। তো এবার যেটা কোশ্চেন করবো, তোমাদের একাডেমিতে তুমি দেখেছো, তো তোমার কি মনে হয় মানে বেস্ট একাডেমি তোমার কাছে তোমার একাডেমি মনে হয় তোমার কাছে খুবই বেস্ট? হ্যাঁ, ব্যাপারটা কিরকম জানো তো, আমার কাছে আমার একাডেমিটা ভালো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ আমাদের বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচার সব কিছুই ভালো, কিন্তু তা বলে কি আর ভালো একাডেমি নেই? অনেক ভালো একাডেমি আছে, আরও আছে, যেরকম ভিডিওকন একাডেমি, সৌরভ গাঙ্গুলি, যেরকম সম্বর ব্যানার্জি একাডেমি, যেটা মেনলাইন চ্যানেল, এরকম অনেক একাডেমি আছে, তাদের ইনফ্রাস্ট্রাকচারও ভালো, দারুণ ভালো। ঠিক আছে, এখনকার বলছি না, এখনকার ম্যাক্সিমাম একাডেমি তাদের ইনফ্রাস্ট্রাকচার আর আগেকার একাডেমিগুলোর ইনফ্রাস্ট্রাকচার 1 আর 100 তলা। এখন প্রত্যেকটা একাডেমি কিন্তু ভালো, ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে অনেকটাই। এটা না দিলে তুমি প্লেয়ার তুলতে পারবে না। একটা প্লেয়ারকে তুলতে গেলে তুমি সেই প্লেয়ারের যা যা দরকার সেগুলো তো দিতে হবে, এবং তার পেছনে ক্লাব অফিসিয়ালের সাপোর্ট হবে। অবশ্যই অবশ্যই। তো তোমাকে এবার যেটা কোশ্চেন করি, মানে তোমার খেলোয়াড় জীবনেও সেরা মুহূর্ত কোনটা এবং কোচিং জীবনে এখনো অব্দি কথা বলছি মানে সেরা মুহূর্ত কোনটা? খেলোয়াড় জীবনে সেরা মুহূর্ত আমার অনেক আছে, যেরকম ম্যাচ জেতানো ইনিংস আছে। তারপরে ধরো 1 বছর আমরা খুব বাজে খেলেছিলাম, সেখান থেকে রেলিগেশনে চলে গেছিলাম আমরা, মানে ম্যাচটা হারলে নেমে যাব, সেই ম্যাচ জিতিয়েছিলাম, সেটাও একটা সেরা মুহূর্ত। এরকম প্রচুর আছে সেরা মুহূর্ত খেলোয়াড় জীবনে। কোচিং জীবনে সেরা মুহূর্ত বলতে আমাদের বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া, বিভিন্ন এজ গ্রুপের যে টিম আমাদের, সেইখানে সেই সব চ্যাম্পিয়ন হওয়া, যেরকম গত বছর একটা আমি বলি ওই সম্মান যে একাডেমি মানে জিও কাপ কাপ হয়, সেইখানে সেই টুর্নামেন্টে মানে কলকাতার টপ কোচিং চ্যাম্পিয়ন,
ভিডিওকন একাডেমি ছিল, শিবশঙ্কর তোমার সম্মান একটি একাডেমি ছিল, নাম করা, তারা চ্যাম্পিয়ন হয় আন্ডার 15। আচ্ছা ওখানে তাদের হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হচ্ছিলাম। প্লাস আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে আমার হাতে তৈরি এরকম অনেক ছেলে, যেরকম আমি বলতে পারি মানে সুমন দেবনাথ বলে একটা ছেলে লেফট স্পিনার, চৌহাটিতে বাড়ি, ও আন্ডার 19 বেঙ্গল খেলেছে, আন্ডার 23 বেঙ্গল খেলেছে। তারপরে ধরো এরকম অনেক ছেলে বেঙ্গল খেলেছে, যেরকম আমাদের এই একাডেমি থেকে অনন্ত সাহা বলে ছেলেটা আছে, ও ইন্ডিয়া খেলেছে, ইন্ডিয়া 23 এবছর। তারপরে ও তো বেঙ্গল খেলেছে, বেঙ্গল 23 খেলেছে। তারপরে ধরো শুভম সরকার বলে একটা ছেলে, সেও বেঙ্গল খেলছে। এরকম প্রচুর ছেলে, এই সমস্তগুলোই আমাদের অ্যাচিভমেন্ট। তো এই ইউথ ডেভেলপমেন্ট নিয়ে তোমাকে একটা কোশ্চেন করবো, যে তুমি তো অনেক স্টুডেন্ট ছোটবেলা থেকে তৈরি করেছো, তো তোমার কি মনে হচ্ছে যে আমাদের এই যে ইউথ ডেভেলপমেন্টটা তোমরা করছো বা অনেকেই করছে, এটা কি খুব ভালো করছে, মানে তারা কি খুবই বেটার খেলছে, খুবই ভালো দিকে যাচ্ছে, এটা বাংলার দিকে করা যদি বলি? দেখো, আগেকার দিনে যেটা হতো, এখনকার দিনে সিএবি থেকে যে উদ্যোগটা নিয়েছে, এটা কিন্তু এই ব্যাপারে অনেকটা ভালো হয় বলবো। তার কারণ হচ্ছে সিএবি ইউথ ডেভেলপমেন্টের জন্যে একটা ইউনিফর্ম কোচিংয়ের ব্যবস্থা, ইউনিফর্ম কোচিং বিভিন্ন ডিস্ট্রিক্টে, এই যে লেভেল যে কোচগুলো পাঠিয়ে যে কোচিং করায়, এটা একটা ইউনিফর্ম কোচিং হয়। মানে আমরা একটা জিনিস শেখাচ্ছি, আরেকজন আরেকটা জিনিস শেখাবে, সেটা কিন্তু হবে না। সব জায়গায় একটা জিনিস শেখায়। এই ইউনিফর্ম কোচিংয়ের জন্যেই কিন্তু ইউথ ডেভেলপমেন্টটা কিন্তু আজকে আছে, বেটার হচ্ছে, আগের চেয়ে বেটার হচ্ছে। তোমার দিক থেকেও বলি, তোমার যে স্টুডেন্টগুলো তুমি তৈরি করো, মানে তারাও কি মনে হচ্ছে এখন খুবই ভালো খেলছে, যার জন্য হয়তো যে একই স্টান শেখাচ্ছ, প্রত্যেক জায়গায় একই জিনিস পাচ্ছে বলে তারা যে একটা বড় জায়গায় যাচ্ছে? আমার তো মনে হয় তাই, কারণ আমার যে ছেলেগুলো আমি আগে যা শিখেছি, ধরো এই তোমরা চেনো, আমি যে একটা নাম বলছি, এই সৈকত সাধক, মানে জ্যাকি, তারপরে নয়ন, তারপরে এরকম প্রচুর ছেলে আছে যাদের আমি একদম ছোট থেকে দেখছি, ছোট থেকে তৈরি করি। এরা এরা এখন একটা জায়গায় চলে গেছে। এবারে গিয়ে এরা খেলতে খেলতে বিভিন্ন জিনিস দেখে, বিভিন্ন কোচের আন্ডারে গিয়ে তারা সামান্য জিনিস মাইনর অ্যাডজাস্টমেন্টও করে, যেটাতে আমারও কিছু হয় না তাদের। সে আবার কি, যারা বললো, তারা আবার আমার ফোন করে জিজ্ঞেস করে, বাবুদা এইটা বলছে, এটা কি করবো? এরকম ছেলেও আছে এখন কাছে। মানে আমার যে ছাত্ররা, যেরকম সৌরভ বলে একটা ছেলে আছে, সে প্রায় এরকম বলে যে আমাকে এটা বলছে, আমি কি করবো? এই যে পারমিশন নেওয়া, আমি বললাম হ্যাঁ, তোর যদি সুবিধা হয় নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো। এইটা হচ্ছে আমি বলছি, আমাদের টেকনিকটা শেখানোটা তো আছেই, সেইটা বেশ করে এরা আস্তে আস্তে ভালোই খেলছে। একই তো দীর্ঘদিন ধরে পাকিস্তান নিয়ে এবং সম্মানের সঙ্গে কিন্তু ভালো খেলছে। অবশ্যই। তো এই মানে এই কোভিড-19 প্যান্ডেমিকের জন্য আইসিসি দেখলাম আমরা একটা রুল বার করেছে, স্যালাই বাবা থুতু জিনিসটা বলে ব্যবহার করা যাবে না। এবার দেখো, তোমরা তো একটা বোলারকে অনেক কিছু শেখাচ্ছ, কি করে সুইং করায়, কি করে রিভার সুইং করায়, তো এই জায়গা থেকে তোমরা কি করে মানে অন্য কিছু মানে পদ্ধতিটা নেবে, যে রিভার সুইং এ আমাদের একটা পন্থা ছিল যে এইভাবে একটা বোলিং এর একটা সাইড ভারী করে দিয়ে এই করে এটা করতে হয়, তো এইভাবে কি করে নিজেদের ভারীটা ব্যাপার আছে ঘাম আর থুতু। এই যে দুটো জিনিস, ঘামের মধ্যে তোমার লোম থাকে, যার জন্য ঘামটা ভারী বেশি হয়। থুতুতে কিন্তু হালকা হয়, মানে থুতুতে কিন্তু অত বল ভারী হয়। বল বেশি ভারী হলে কিন্তু সুইং হবে না। এটাও মাথায় রাখতে হবে তোমাকে, যে বল যদি বেশি ভারী হয় সুইং হবে না। বলকে তোমায় হালকা রাখতে হবে। বাট একদিকে যেরকম তোমাকে থুতু দিয়ে আগে যেটা করতো রিভার্স সুইং, একদিকে থুতু দিয়ে পালিশ করতো, একদিকে রাফ তাতে রিভার্স সুইংটা ভালো। নিশ্চয়ই এখন আরো নানান রকম প্রসেস বেরোবে, এটা যখন বন্ধ থাকছে নিশ্চয়ই এটা বেরিয়ে যাবে। এটা আমরাও চিন্তা ভাবনা করছি কি করে কি হবে, পরীক্ষামূলকভাবে ওটা আমাদের দেখে আবার। আচ্ছা, আইসিসির আরেকটা রুলের কথা বলি। আইসিসি বলছে যে বোলারদের প্রথম ট্রেনিং করানো শুরু করানো উচিত, কেননা তারা বলছে ম্যাচ খেলতে গেলে তারা বেশি চোট খায়। তো আমাদের কোচের দিক থেকে আপনাদের কি মনে হয়, বোলারদের একদম বোলারদের এফোর্টটা বেশি লাগে, তারপর বিশেষ করে এটা জোরে বোলার,
একটা জোরে বোলারের যে স্ট্রেংথ বা স্ট্যামিনা লাগে, তার যে ট্রেনিং, সেটা কিন্তু আলাদা। একটা ব্যাটসম্যানের ট্রেনিং আলাদা, ঠিক আছে? সুতরাং জোরে বোলারদের ফিট রাখতে গেলে, এই যে জোরে বোলাররা চোট হয়, আজকে কপিল দেব এতদিন খেলে গেছে, কপিল দেব চোট হয়েছে? কোনোদিন আমি তো শুনিনি কপিল দেব চোটের জন্য মাঠের বাইরে। তার কারণ কি? কপিল দেব নিজে যা ফিজিক্যাল ফিটনেস করতো শুনেছি, সেটার জন্য সে নিজেকে ঠিক রেখেছিল, ফিট রেখেছিল। এখনকার যে ছেলেরা, যে জোরে বোলাররা চোট হচ্ছে, তাদের কিন্তু সেই সেই লেভেলের ফিটনেস থাকলে তারা চট করে চোট হবে এবং প্রপার টেকনিক থাকবে, তাহলে তোমাকে সেইভাবে, এই যে লকডাউনের মধ্যে তুমি যে প্রশ্নটা করলে, লকডাউনের মধ্যে কিন্তু প্রত্যেকটা বোলার এখন এই জায়গাটায় এমন, তোমাকে বোলার হলে তোমাকে রেগুলার সেইভাবে ফিটনেসটা করে যেতেই হবে, এবং তারা করছে। তুমি আমার একাডেমি বলো, বা ইন্ডিয়া লেভেল বলো, বা বেঙ্গল লেভেল বলো। এই তো বেঙ্গল লেভেলে আমি দেখি আমাদের এই শিবশঙ্কর পাল একাডেমির যে আইকন কোচ শিবশঙ্কর পাল, উনি নিজে বেঙ্গলের একজন কোচ। উনি অনলাইনে ট্রেনিং করান বোলারদের, বা জোরে বোলারদের, ব্যাটসম্যানদের ট্রেনিং করান, ট্রেনিংও করান অ্যাজ ওয়েল অ্যাজ উনি মেন ডিলও করেন। হ্যাঁ, অনলাইন, সবই অনলাইনে হচ্ছে, কিন্তু করছে, রেগুলারলি করছে, আমি তো দেখছি এরকম। তো একটা কমেন্ট এসছে, সেটা আমি পড়ে নিই। মেঘদূত নস্কর বলে, স্যার ডিস্ট্রিক্ট ক্রিকেট সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। খুব ভালো, মেঘদূত নস্কর হচ্ছে খুব ভালো ক্রিকেটার, এখনো সে ক্রিকেট খেলে এবং কোচ, একটা নাম করা কোচ কাম প্লেয়ার। সে এখনো নিয়মিত ফার্স্ট ডিভিশন খেলে কলকাতায়, খুব ভালো ছেলে। ও যে প্রশ্নটা করেছে আমাদের, আমি তো এর আগে বলেছি, মেঘদূত হয়তো শোনেনি। ডিস্ট্রিক্ট ক্রিকেট সম্বন্ধে বলতে গেলে, এখনকার দিনে ডিস্ট্রিক্ট ক্রিকেটে অনেক ইমপ্রুভ হয়েছে, আগের চেয়ে ইমপ্রুভ হয়েছে, বাট ডিস্ট্রিক্ট ক্রিকেটে সেইভাবে চ্যাম্পিয়নটা এখনও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মানে আগেকার দিনে আমাদের সময়ও চ্যাম্পিয়ন হয়েছে, এখনও সেমিফাইনাল ফাইনাল লেভেলে যাচ্ছে। তবে ডিস্ট্রিক্ট ক্রিকেটে যদি ডিস্ট্রিক্টের এই ইয়েতে আমাদের ডিস্ট্রিক্টের যে ক্রিকেট যদি বলো, ডিস্ট্রিক্টের ক্রিকেট কিন্তু ওভারঅল কিন্তু অনেক বেটার হয়েছে আগের চেয়ে। আমি যেটা বলেছি তোমাদের আমি রিপিট করছি, আগের চেয়ে কিন্তু ওভারঅল যে ডিস্ট্রিক্ট ক্রিকেটের স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু অনেক বেটার হয়েছে। আগে যেরকম ক্রিকেটের পিচই হতো, অর্ধেক জায়গায় এরকম চেঁচে ছেড়ে দিত, অনেক খেলতে হতো, কোনোটা গড়াতো, কোনোটা লাভ। এখনকার দিনে কিন্তু তুমি ম্যাক্সিমাম জায়গায় সাউথের দেখো ভালো পিচ তৈরি, ভালো পিচ করে। ওই যে মেঘদূত যে জায়গায় আছে, নিউ ইন্ডিয়াও নিজে কোচিং ক্যাম্প আছে, আমি আগে নিউ ইন্ডিয়া কোচিং করাতাম বাড়ি, তো ওইখানে ওরা নিজে খেটে পিচ তৈরি করে এবং সিএবি কে মাঠ দেয়। সুতরাং এখন আর সেদিন নেই, এখন পিচও যেরকম হচ্ছে, সেরকম প্লেয়ারের স্ট্যান্ডার্ডও বেড়েছে, খেলার স্ট্যান্ডার্ডও বেড়েছে। তো আবার একটা যেটা কোশ্চেনটা করবো, যে আপনারা বললেন যে আপনারা মিটিং করছেন কি করে কোচিং ক্যাম্পটা খোলা যায় বা এই ব্যাপারে। তো আপনারা সেই যে একটা কোভিড-19 একটা বড় একটা জিনিস হয়ে গেল, এইখান থেকে মানে নিজেদের সুরক্ষা কি করে করবেন? মানে টাইম আলাদা করার আমাদের এই ব্যাপারে মিটিং হচ্ছে, এর আগে আমরা একাডেমিক মিটিং করলাম আগের সপ্তাহে রোববার। এখানে আমাদের বলা হয়েছে যে গভর্নমেন্ট যখন আমাদের বলবে খুলতে, তখনই আমরা খুলবো, তার আগে নয়। ফার্স্ট পয়েন্ট, সিএবি যখন পারমিশন দেবে তখনই খুলবো, এবং খুলতে গেলে তার আগে আমরা গার্জেন মিটিং করবো, গার্জেনদের ডেকে, যে কী কী প্রয়োজন, বা আমরা অনলাইন তাদের জানিয়ে দেবো। আমাদের বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা জানিয়ে দেবো যে প্র্যাকটিস শুরু হলে এই এই জিনিসগুলো আনতে হবে। যেরকম আমরা এখন ডিসিশন নিয়েছি, এই প্যান্ডামিক চলার ফলে একদম ছোটো বাচ্চারা আমরা এখন প্র্যাকটিস করাবো। আচ্ছা আচ্ছা, বিলো 10 আমরা এখন স্টপ রাখবো কিছু কয়েক মাসের জন্য। এটা অনেকটা নর্মাল হয়ে গেলে তখন আবার ওদের প্র্যাকটিস করানো হবে। অ্যাবভ 10 আমরা 3টে গ্রুপে প্র্যাকটিস করাবো, আন্ডার 13, আন্ডার 15 আর সিনিয়র। এই 3টে গ্রুপকে আমরা, প্রচুর কোচ আছে আমাদের, বিভিন্ন গ্রুপে বেশি করে করা যাবে না, এই 10 জন 15 জন করে বা 20 জন করে একটা গ্রুপে নিয়ে আমরা আলাদা করে প্র্যাকটিস করাবো। তাতে কিন্তু অনেক বেটার রেজাল্ট হবে, টাইমও কম লাগবে। প্লাস এইটা করার আগে প্রত্যেককে আমাদের ইনফর্ম করতে হবে যে কী কী গাইডলাইন মেনটেন করতে হবে। মাস্ক, যেরকম মাস্ক লাগবে, মাস্ক কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা বল, আমার বল আমি তোমাকে তুমি দুজনেই বলো, আমার বলটা আমি তোমাকে শেয়ার করবো।
বা তোমার বলটা আমি নেবো, আমার কোনো জিনিস তোমায় দেওয়া যাবে না, আলাদা জিনিস লাগবে। স্যানিটাইজার ক্লাবকে বলা আছে, ক্লাব ওখানে স্যানিটাইজার Provide ব্যবস্থা করবে, প্রোভাইড করবে। বাথরুম স্যানিটাইজ করবে, কেউ বাথরুমে গেলে সঙ্গে সঙ্গে স্যানিটাইজ করতে পারবে। এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো, এগুলো ক্লাবের কাজ। ওগুলো আমরা বলে দেবো গ্রুপে, তারা সেগুলো মেনটেন করবে। আচ্ছা, এই ক্ষেত্রেই তোমাকে একটা কোশ্চেন করি, যে এই যে তুমি একটা জানো যে কোচিং আমরা প্রত্যেকটা ক্রিকেটার এখন বাড়িতে কতটা কষ্ট করছে আর কি, তো এই ক্ষেত্রে তোমাদের সরকারের কাছে কিছু অ্যাপিল আছে? যেখানে আমরা দেখছি অনেক জায়গায় খুলে যাচ্ছে আস্তে আস্তে, তো স্পোর্টস লাইনটা যতটা তাড়াতাড়ি পারো খোলা যায়, কারণ একটা প্লেয়ারের কতদিন আর থেকে বলে থাকতে পারে, সে একটা মানে কি বলবো একটা ফিটনেস সে তো মানে একাকিত্ব বোধের একটা ব্যাপার থাকে, তো এই ব্যাপারটা নিয়ে যদি তুমি মানে এই লকডাউন হ্যাঁ লকডাউনে মানে অনেক কিছুই খুলে গেছে, মানে সব বেশিরভাগই আমরা দেখছি খুলে গেছে। যদি কোচিং কে মানে ফিটনেস তো একটা সবাই মানে মানে বিশেষজ্ঞরা বলে যে ফিট থাকলে অত সহজে একটা জিনিস বলছি আমি তোমাকে, হ্যাঁ আমার মত যদি নাও, তাহলে স্কুল যদি না খোলে, স্কুল খুললে কোচিং ক্যাম্প করা উচিত। স্কুল না খুললে এটা খুলতে দেওয়া উচিত, কারণ বাচ্চাদের মধ্যে ছড়াবে বেশি। তুমি যতই ডিস্টেন্স মেনটেন করতে পারো, ওরা কিন্তু শুনবে না। খেলার মাঠে এটা মেনটেন করা খুব ডিফিকাল্ট, যার জন্য আমার মতে স্কুল যখন স্টার্ট করবে, সেটা আগস্ট হতে পারে, সেপ্টেম্বর হতে পারে। আমার ধারণা আগস্ট থেকে খুলে যাবে। আগস্ট থেকে যদি খোলে, তাতে অনেকটা কম হবে বলে আমার মনে হয়। জুলাইটা পুরো বন্ধ রাখা উচিত। এবং তাদের বড় ছেলে যারা, তুমি যে প্রশ্নটা বললে, সেটা না, তুমি যে প্রশ্নটা করলে সেই উত্তর আসছে। বড় ছেলেরা হ্যাঁ তারা বাড়িতে, আমরা তো অ্যাডভাইস করছি তাদের, তারা নিজেরা অনলাইন করুক, বা বাড়িতে ছাদের ওপর যদি জায়গা থাকে, বা বাড়ির ভেতরে যদি জায়গা থাকে, কাউকে দিয়ে বল করতেই হবে, কিছু করার নেই। বা নিজেরা ব্যাটিং করা, বা অনেক রকম ড্রিল করা যায়, বোলিং ড্রিল করা যায়, ব্যাটিং ড্রিল করা যায়। সেগুলো করে করে ভিডিও পাঠান, আমরা দেখি, কারেকশান করি। আমার কাছে আছে এখন, তোমার দেখাতে পারে, প্রচুর এরকম ভিডিও করে পাঠায়, আমরা দেখতে পাই সেগুলো। তো তোমাকে এবার কিছু মানে র্যাপিড ফায়ার কোশ্চেন আর কি করবো, মানে দুটো অপশন দেবো, তোমাকে একটা চুজ করতে হবে। আচ্ছা, তো প্রথমে যেটা আছে, সচিন না ব্রায়ান লারা? সচিন। সৌরভ না ধোনি? অবশ্যই ধোনি। এটা কেন মানে ধোনি, কারণ কি, ধোনি একটা জিনিস, আমি সৌরভকে আমি অসম্মান করছি না। যেহেতু আমার স্টেটের প্লেয়ার সৌরভ অসাধারণ, বাট ম্যাচ উইনিং ইনিংস যদি বলো, তাহলে কিন্তু ধোনি অনেক অনেক বেশি। মানে ম্যাচ রিডিংটা তার ম্যাচ উইনিং আচ্ছা, ম্যাচ উইনিং পারফরমেন্স, যেটা কিন্তু হ্যাঁ। ধোনির অনেক বেশি। এবং আমরা একটা জিনিস দেখছি যে ম্যাচ হিট করার ক্ষমতা মনে হয় ধোনির প্রচন্ড তুমি ক্যাপ্টেন্সিতে হ্যাঁ চলে গেল। ক্যাপ্টেন্সি আমি বলবো সৌরভ গাঙ্গুলি অনেকে, আচ্ছা সৌরভ গাঙ্গুলি অনেকে। তুমি যদি ক্যাপ্টেন্সি বিচারে যাও, না সৌরভ গাঙ্গুলি অনেকে। আর প্লেয়ার হিসেবে প্লেয়ার হিসেবেও সৌরভ এগিয়ে, বাট তুমি যদি আমার দুজনকে চয়েস করতে বলো, আমি চুজ করবো ধোনিকে, এই কারণে যে ম্যাচ উইনিং ক্ষমতাটা অনেক বেশি। মানে ফিনিশার এটা এটা আমার মতে, দেখো এটা ডিফার করে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। এটা ডিফার করে। বাট সৌরভ সেটা আমি এই প্রশ্নে যাচ্ছি, বাট ম্যাচ আমাকে চুজ করতে বলে আমি এই কারণেই চুজ করবো, ম্যাচ উইনিং পারফরমেন্স। বুমরা না সান? অবশ্যই সামনে। এটা কেন মনে হয় যদি এটা কেন মনে হয়, তুমি যদি তুমি বৃহত্তর মানে হ্যাঁ টেস্ট ক্রিকেটে যাও, এটা দুটো ফরম্যাটে দুটো আলাদা। তুমি যদি আমার ওয়ানডেতে চুজ করতে বলো বা টি-20তে চুজ করতে বলো, আমি বুমরাকে চুজ করি। বাট তুমি যদি টেস্ট ম্যাচ বলো, সেক্ষেত্রে কিন্তু সামনে অনেক বেশি। এবার যে কোশ্চেনটায় আসি, তোমার দেখা সেরা বাঙালি বোলার? আমার দেখা সেরা বাঙালি বোলার শিবশঙ্কর পাল, নিঃসন্দেহে শিবশঙ্কর। ব্যাটসম্যান যদি বলি বাঙালি সেরা? সেরা বাঙালি ব্যাটসম্যান যদি বলো সৌরভ, আর উইকেট কিপার? উইকেট কিপার ঋদ্ধিমান শাহ আমার দেখা, এবং ঋদ্ধিমান শাহ আমার অফিসিয়াল প্লেয়ার। তো অবশ্যই। তো এবার একদম শেষের দিকে চলে এলাম আর কি, শেষ প্রশ্ন যেটা তোমাকে করবো, তোমার আগামী জীবনের প্ল্যানটা শুধু আমাদের সঙ্গে আলোচনা। আমার প্ল্যান হচ্ছে, আমি যতদিন না বিছানায় শুচ্ছি, ততদিন আমি মাঠে গিয়ে কোচিং করাবো, ক্লিয়ার। এবং আমি মানে চেয়ারে বসে কোচিং না, আমি রীতিমতন দৌড়ে কোচিং করাবো, যেরকম এখন চলছে এইভাবেই চলাতে। যখন ওই বিছানা নিয়ে নেবো,
তখন আলাদা ব্যাপার, তার আগের দিন অবধি আমি যেতে চাই। তো আরেকটা কোশ্চেন কমেন্টে আসছে, যেটা সৌরভ দা করছে তোমারই ছাত্র, যে এজ গ্রুপের ক্রিকেটারদের ক্ষেত্রে খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাও করে যেতে হয়, বিশেষত অনূর্ধ্ব 19 পর্যন্ত, কিভাবে দুটোই বজায় রাখবো, যেটা একটু মানে সেটা একটু জানতে পারি। এটা খুব ভালো প্রশ্ন করেছে। এইটা ভীষণ ভাইটাল। আমরা কিন্তু ছেলেদের বলি লেখাপড়ার মানে খেলাধুলোর পাশাপাশি লেখাপড়াটা তোমাকে করতে হবে, নইলে কিন্তু তোমার বুদ্ধির বিকাশ করবে। আমি যদি লেখাপড়া না করি, শুধু খেলেই যাই, আমার বুদ্ধির বিকাশ করবে না। আমি পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। দেখো, ফোকাস একটা আলাদা জিনিস। আমি যখন পড়াশোনা করবো তখন সব কিছু ফোকাস আমি পড়াশোনা, তখন খেলার দিকে না। বাট যখন খেলবো তখন পড়াশোনাও মাথায় আসবে, তখন জাস্ট ফোকাস আমার খেলার দিকে। আমরা ওই জন্য ছাত্রদের বলি পড়ার সময়টা তোমরা সবচেয়ে ভালো হয় বাড়িতে, যাতে মা বকাবকি না করে, এইটা মায়ের মুখটা বন্ধ করে দাও। মা বাবার কীভাবে বন্ধ করবে না, বাড়িতে যখন থাকবে তখন বসে না থেকে পড়াশোনাটা করবে, তাহলে তোমরা মাঠে আসতে পারবে, আর নাহলে মাঠে আসতে পারবে। এইটা হচ্ছে তাদের মানে ফ্যামিলি সাপোর্টটাও তারা পাচ্ছে। অবশ্যই। এবং বুদ্ধির বিকাশ হলে তবেই তো তুমি ক্রিকেটে খুব জব করে ধরতে পারবে। তো আজকে আমরা এখানে শেষ করলাম স্যার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। ধন্যবাদ তোমাদেরও, ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমার ইন্টারভিউ দিয়ে বিনোদন করেছি, খুব ভালো লাগলো। ভবিষ্যতে যদি আবার হয় নিশ্চয়ই। নমস্কার। নমস্কার।